সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। জানিয়ে দেবো আজকের বিশেষ খবর। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন প্রতিদিনের বাছাই করা খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। এই 5 কারণেই ঘুরে যায় খেলা। ভোটে কেন মুখ থুবড়ে পড়ল বিজেপি, বৈঠকে ফাঁস বিস্ফোরক তথ্য। 24 লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি। নরেন্দ্র মোদী ফের একবার প্রধানমন্ত্রী হলেও একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি তার দল। সরকার গড়ার জন্য ভরসা করতে হয়েছে এনডিএ জোটের শরিক দলগুলির উপর। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে উত্তরপ্রদেশ, দেশের অধিকাংশ রাজ্যেই বিরোধীদের কাছে ঝটকা খেয়েছে পদ্ম শিবির। কেন এমন ফলাফল হলো? এবার চিন্তন বৈঠকে উঠে এলো 5টি কারণ। এই 5 কারণেই 24 ভরাডুবি বিজেপির। রবিবার লখনউয়ে ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বের একটি বৈঠক আয়োজিত হয়েছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, ব্রজেশ পাঠক সহ পদ্ম শিবিরের একাধিক হেভিওয়েট নেতা। সেই বৈঠকে 2024 লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে গেরুয়া শিবিরের অবাক করা পারফরমেন্সের 5টি কারণ উঠে এসেছে বলে খবর। এবারে লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে 36টি আসনে জয়ী হয়েছে বিজেপি এবং তাদের শরিক দল। অন্যদিকে ইন্ডিয়া জোটের কংগ্রেস এবং সমাজবাদী পার্টি বাজিমাত করেছে 43টি আসনে। বিজেপির গড় হিসেবে পরিচিত উত্তরপ্রদেশে বুকে এমন রেজাল্ট দেখে অবাক হয়েছিলেন অনেকেই। এবার এর কারণ হিসেবে উঠে এলো বিদেশি ষড়যন্ত্র, অতিরিক্ত আত্মবিশ্বাস, দলীয় কর্মীদের গুরুত্ব না দেওয়া, ভোটের শিফটিং, সংবিধান নিয়ে বিরোধীদের রটনা। এই 5 কারণ। এই কারণগুলির জন্যই উত্তরপ্রদেশের বুকে বিজেপির আশানুরূপ ফলাফল করতে পারেনি বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, শুধু ইউপি নয়, এবারের নির্বাচনে বাংলাতেও জোর ধাক্কা খেয়েছে পদ্ম শিবির। 19 লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 42টি আসনের মধ্যে 18টিতে জয়ী হয়েছিল বিজেপি। তবে এবার মাত্র 12টি কেন্দ্রে পদ্ম ফুটেছে। 29 আসনের রাজ্যের শাসক দল তৃণমূল এবং 1টি আসনে জিতেছে কংগ্রেস। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন এবারে পশ্চিমবঙ্গে বিজেপির বেস্ট পারফর্মিং স্টেট হতে চলেছে। সেই রাজ্যেই পদ্ম শিবিরের এমন ফলাফল দেখে অবাক হয়েছিলেন অনেকে। লোকসভা নির্বাচনের পর সদ্য সমাপ্ত 4 আসনের বিধানসভা নির্বাচনে জোর ধাক্কা খেয়েছে গেরুয়া শিবির। 4টি আসনের মধ্যে 1টিতেও জয়ী হতে পারেনি তারা। সিপিএমের থেকেও খারাপ অবস্থা হবে। উল্টো রথে অভিশাপ দিলেন সুকান্ত। উল্টো রথের অনুষ্ঠানে যোগদান করেও তৃণমূলকে আক্রমণ করতে ছাড়লেন না রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার হাওড়ার সাকরাইলের নবঘোড়ার উল্টো রথের অনুষ্ঠানে যোগদান করে তিনি বলেন, তৃণমূল মুষল পর্ব শুরু হয়েছে, ওরা ভেবেই ধ্বংস হয়ে যাবে। সুকান্ত বাবু যখন কথা বলছেন তখন তার পাশে বসে বিজেপির বিদ্রোহী নেতা দিলীপ ঘোষ। সোমবারের অনুষ্ঠান থেকে সুকান্তবাবু সদ্য সমাপ্ত বিধানসভা উপনির্বাচনের শাসক দলের বিরুদ্ধে সরাসরি রিগিংয়ের অভিযোগ তুলে বলেন, কিছুদিন আগে যে আসনে লোকসভা নির্বাচন বিজেপি এগিয়েছিল, কয়েকদিনের মধ্যে তৃণমূল কোন কাজ করলো যে মানুষ তাদের ভোট দিল? এটা আসলে রিগিং, ছাপ্পা ভোটের পরিণাম। আগে হুগলির আরামবাগ আসনে সিপিএমের নেতা অনিল বসু 3-4 লক্ষের বেশি ভোটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চাৎ দেশ দেখানোর কটূক্তি করত। আর এখন অনিল বসু সহ সিপিএমকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। তৃণমূলেরও তার চেয়েও আরও খারাপ পরিস্থিতি হবে। না হলে একটি বুথে বিজেপি 2-3টি ভোট পায়। এটা আগে সিপিএম করত, এখন তৃণমূল করছে। সোমবারের উল্টো রথ যাত্রা অনুষ্ঠানে সুকান্তর সঙ্গে প্রাক্তন বিজেপির জাতীয় সহসভাপতি দিলীপ ঘোষ সহ উপস্থিত ছিলেন। যদিও সাংবাদিকদের সামনে কোনো বিষয়ে তিনি মুখ খুলতে চাননি। সোমবার সন্ধ্যায় সাকরাইলের নবঘোড়ায় গৌরীর মঠের উল্টো রথের যাত্রায় অংশগ্রহণ করেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্তবাবু বলেন, যদু বংশ ধ্বংসের সময় মুষল পর্ব শুরু হয়েছিল, তৃণমূলেও তাই শুরু হয়েছে। এভাবেই দলটা শেষ হয়ে যাবে। রাজ্যের সবজির দাম বৃদ্ধির জন্য এদিন তৃণমূল সরকারকে কাঠগড়ায় তোলেন তিনি। বলেন, দেশের বিভিন্ন রাজ্যে পেট্রোপণ্যের দাম কমিয়েছে আর এই রাজ্যে 1 টাকা অতিরিক্ত কর বসানো রয়েছে। গ্রাম থেকে এই গাড়িগুলিতে সবজি আনাজ শহরে আসে, তাই জ্বালানির দাম না কমালে সবজির দাম কমবে না, টাস্কফোর্স দিয়েও কমবে না। 21শে তৃণমূলের শহীদ সভার তোড়জোড় তুঙ্গে। মেগা রবিবারে থাকতে চলেছে বড় চমক। লোকসভা নির্বাচনের আগে ব্রিগেডে জনসভা করেছিল তৃণমূল কংগ্রেস। সেই মঞ্চে ছিল বিদেশের আদলের র্যাম্প। লম্বা র্যাম্পে প্রার্থীদের সঙ্গে হেঁটেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে এমন দৃশ্য কোনো রাজনৈতিক দলের জনসভায় দেখেনি বাংলা। এবার সেই র্যাম্প থাকছে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাইয়ের সভামঞ্চে। 3টে র্যাম্প হবে, একই সঙ্গে 3টে মঞ্চ থাকবে শহীদ দিবসে। 1993-এর
21শে জুলাই যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার পরিচয়পত্রের আন্দোলনে বামফ্রন্ট সরকার গুলি চালিয়েছিল। সেদিন 13 জন কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছিল। সোমবার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের খুঁটি পুজো হয়েছে। মঞ্চ বাঁধার কাজ চলছে জোর কদমে। সারা বছরের দলীয় কর্মসূচি এই মঞ্চ থেকে ঘোষণা করেন দলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন নতুন ঘোষণাও করেন তিনি। 2024 লোকসভা নির্বাচন ও 4 বিধানসভা উপনির্বাচনের জয় উৎসর্গ করা হবে এই শহীদ দিবসকে সামনে রেখে। এর আগে এই মঞ্চে তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছেন অনেকে। এবার শহীদ দিবসে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় হাজির থাকা নিয়েও জল্পনা চলছে। 18 জুলাই থেকে দূর দূরান্তের তৃণমূল কর্মী সমর্থকরা কলকাতায় আসতে শুরু করবেন। অন্যবারের মতো এবারও সল্টলেকের সেন্ট্রাল পার্ক, গীতাঞ্জলি স্টেডিয়াম, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সহ শহরের নানা জায়গায় আগত তৃণমূল কর্মী সমর্থকদের থাকার ব্যবস্থা থাকছে। জানা গিয়েছে শহীদ দিবসে মোট 3টে মঞ্চ হবে। মূল মঞ্চ হবে 52x24 ফুট। এই মঞ্চে বসবেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, মন্ত্রী, সাংসদ, বিধায়ক ও আমন্ত্রিতরা। দ্বিতীয় মঞ্চটির আয়তন 48x24 ফুট, সেখানে বসবেন কাউন্সিলররা। তৃতীয় আরেকটি মঞ্চ তৈরি হচ্ছে, সেই মঞ্চের আয়তন হবে 40x24 ফুট। শহীদ পরিবারের সদস্যরা এই মঞ্চে থাকবেন। ফি বছর এভাবে মঞ্চ তৈরি করা হয়। এবার নতুন আকর্ষণ হচ্ছে র্যাম্প। এবার মঞ্চে ওঠার জন্য আর সিঁড়ি থাকবে না। মঞ্চে ওঠার জন্য একটি র্যাম্প যেমন হবে তেমনই আরও 2টো র্যাম্প হবে মঞ্চের দুদিকে। একটি র্যাম্প থাকবে সোজাসুজি ডোরিনা ক্রসিং মুখে, আর একটি র্যাম্প থাকছে সেন্ট্রাল অ্যাভিনিউ মুখে। দলের সিদ্ধান্ত অনুযায়ী র্যাম্প ও মঞ্চের 3টের উচ্চতা হচ্ছে 10, 11 ও 12 ফুট। দলে ফিরতে হলে আবেদন করতে হবে। শোভনের তৃণমূলে ফেরার জল্পনায় কি বললেন জয়প্রকাশ? আগামী রবিবার 21শে জুলাই প্রতি বছরের মতো এবারও ধর্মতলায় শহীদ দিবসের আয়োজন করতে চলেছে তৃণমূল কংগ্রেস। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বাংলার 29 আসনে জয়ের পর 21শে জুলাইকে সামনে রেখেই হতে চলেছে তৃণমূলের প্রথম বড় জনসভা। বেশ কয়েক বছর ধরে শহীদ দিবসের মঞ্চে কিছু না কিছু চমক রাখে ঘাসফুল শিবির। তাই বঙ্গ রাজনীতির অলিন্দে ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়ে গিয়েছে, যার মধ্যে বর্তমানে সবচেয়ে জোরালো জল্পনা হলো কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ঘর ওয়াপসি। আর এরই মধ্যে শোভনের তৃণমূলে ফিরে আসা নিয়ে জলঘোলা বাড়ালেন জয়প্রকাশ মজুমদার। 21শে জুলাই নাকি শোভন চট্টোপাধ্যায় কামব্যাক করছেন। তৃণমূলের অন্দরে সেই জোরদার জল্পনা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন জয়প্রকাশ মজুমদার। শোভনের তৃণমূলে ফিরে আসা নিয়ে খানিকটা সংশয়ের সুর শোনা গেল শাসক দলের হেভিওয়েট নেতার গলায়। জয়প্রকাশের কথায় দলে ফিরতে হলে তার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। হঠাৎ করে কেউ যোগদান করতে পারেন না। সেক্ষেত্রে যিনি দলে ফিরতে চান তাকে আবেদন করতে হবে, আর সেই আবেদনের স্বীকৃতি হলেই তবেই সংশ্লিষ্ট দলে ফিরে আসা যায়। অর্থাৎ যিনি দলে যোগদান করতে চান তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করতে চান এরকম বয়ানে একটি আবেদনপত্র লিখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সী সেই আবেদনপত্র খতিয়ে দেখার পরেই তৃণমূলের যোগদানের বিষয় চূড়ান্ত হয়। উল্লেখ্য 2022 সালের মার্চ মাসে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন জয়প্রকাশ মজুমদার। একসময় রাজ্য বিজেপির সহসভাপতি ছিলেন তিনি। তৃণমূলে যোগ দেওয়ার পর রাতারাতি জয়প্রকাশ পেয়ে যান তৃণমূলের সহসভাপতির পদ। আর এই প্রসঙ্গে জয়প্রকাশের বক্তব্য, তিনি নিজেও আবেদন করেই বিজেপি থেকে তৃণমূলে এসেছেন। তবে কি শোভন চট্টোপাধ্যায়ের তরফে এখনও পর্যন্ত তেমন কোনো আবেদন এসেছে? জয়প্রকাশ স্পষ্ট বলেন, এই বিষয়ে আমার অন্তত জানা নেই। তার মতে 21শে জুলাইয়ের আগে এমন অনেক কথাই ভেসে আসে, তবে আসলে কি হয় তা সময় বলবে।